ওকে, দেখো। নগ্নবীজি, নগ্নবীজিকে বলা হয় হচ্ছে কি জিমনোস্পার্ম। এই কথাটা মাথায় রাখবা যে নগ্নবীজির অপর নাম কি? জিমনোস্পার্ম। এখান থেকে প্রশ্ন হয়, এইখান থেকে প্রশ্ন হয়, প্রশ্নগুলো খুব সহজ, কঠিন না। যেগুলো পড়াবো ওগুলো থেকে আসবে। তারপরে দেখো, উদ্ভিদ বিজ্ঞানের জনক কে? উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস, উদ্ভিদ বিজ্ঞানের জনক কে? থিওফ্রাস্টাস, অবশ্যই জানতে হবে। এবং তার একটা গ্রন্থ আছে, সেটা কি? ইনকোয়ারি ইনটু প্লান্টস। ইনকোয়ারি ইনটু প্লান্টস। এই এই গ্রন্থে কি করে সর্বপ্রথম এই নগ্নবীজি অর্থাৎ জিমনোস্পার্ম শব্দটি কি করেন? ব্যবহার করেন কে? এই যে উদ্ভিদ বিজ্ঞানী থিওফ্রাস্টাস। ওকে। এরপর দেখো, নগ্নবীজি উদ্ভিদ কাকে বলে? আমাদের এটা জানতে হবে যে নগ্নবীজি উদ্ভিদ কাকে বলে। যেসব উদ্ভিদের গর্ভাশয় থাকে না, যেসব উদ্ভিদের গর্ভাশয় থাকে না, ফলে কি হয়? ফলে ফল উৎপন্ন হয় না, গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না। এবং বীজ কি হয়? বীজ নগ্ন অবস্থায় থাকে, নগ্ন। বীজ হচ্ছে নগ্ন অবস্থায় থাকে, সেটাই হচ্ছে কি নগ্নবীজি উদ্ভিদ। তাহলে এখান থেকে কি কি বলবা? প্রথম কথা হচ্ছে কি গর্ভাশয় থাকে না নগ্নবীজি উদ্ভিদের, গর্ভাশয়। দ্বিতীয় কথা কি ফল উৎপন্ন হয় না, ফল। তৃতীয় কথা কি বীজ নগ্ন অবস্থায় থাকে। শেষ। এরপরে দেখো, বাংলাদেশে প্রায় কত প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ পাওয়া যায়? 4,000 প্রজাতির। বাংলাদেশে প্রায় 4,000 প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ পাওয়া যায়। আজকে কোনো আজকে কোনো এক্সাম আছে? আজকে নাই, কালকে আছে। কালকে এক্সাম আছে, সেটা জানাই দিব। বাংলাদেশে প্রায় 4,000 প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ আছে। এবং এই আবৃতবীজী উদ্ভিদের মধ্যে পাঁচ প্রজাতির নগ্নবীজ উদ্ভিদ আছে। এটা মনে রাখবা যে বাংলাদেশে কত প্রজাতির নগ্নবীজ উদ্ভিদ আছে। বাংলাদেশে 5 প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ আছে। এখন এখান থেকে যে জিনিসগুলো পড়বা, সাইকাস পেকটিনাটা, সাইকাস পেকটিনাটা এই নামটা মনে রাখবা। সাইকাস পেকটিনাটা, এটা এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় হচ্ছে চট্টগ্রামের বারিয়াঢালা পাহাড়ি এলাকা, চট্টগ্রামের বারিয়াঢালা। তারপর 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে পোডোকার্পাস নেরিফোলিয়াস। এই নামগুলো মনে রাখবা, পোডোকার্পাস নেরিফোলিয়াস। এটা কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে, এটা কোথায় পাওয়া যায় সেটা, সেটার থেকে বেশি গুরুত্বপূর্ণ, এটাকে কি বলা হয়? বাঁশপাতা। বাংলাদেশে এটাকে কি বলা হয়? বাঁশপাতা। তাহলে বাংলাদেশে বাঁশপাতা নামে কোনটি পাওয়া যায়? এই যে পোডোকার্পাস নেরিফোলিয়াস। এবং এটা কোথায় পাওয়া যায়? চট্টগ্রাম, কক্সবাজার, আর কোথায়? চট্টগ্রাম, কক্সবাজার, আর হচ্ছে কি সিলেটে পাওয়া যায়। এরপর কি পাওয়া যায়? নিটাম। নিটাম, এই নিটামের আবার 2 থেকে 3টা বাংলাদেশে পাওয়া যায়। বাংলাদেশে পাওয়া যায় এই নিটামের আবার 2 থেকে 3টা প্রজাতি পাওয়া যায়। সেগুলো কি? সেগুলো হচ্ছে নিটাম মন্টেনাম, নিটাম অবলনগাম, এবং নিটাম লাতিফোলিয়াম। শেষ। এরপরে দেখো, এই নগ্নবীজি উদ্ভিদের উৎপত্তি হয়েছিল কোন যুগে, কোন মহাযুগে? প্যালিওজোয়িক মহাযুগে। এই কথাটা মাথায় রাখবা, নগ্নবীজি উদ্ভিদের উৎপত্তি হয়েছিল প্যালিওজোয়িক মহাযুগে। এবং এখান থেকে যেটা মনে রাখবা, পৃথিবীতে নগ্নবীজি উদ্ভিদের গণ কয়টা? গণ হচ্ছে 83টি। এবং প্রজাতি কয়টা? প্রজাতি হচ্ছে 721টি। প্রজাতি হচ্ছে 721টি। ওকে। এরপরে দেখো, এরপরে হচ্ছে এটা মনে রাখবা যে কোনটি জীবন্ত ফসিল, পরীক্ষায় আসে। কোনটি জীবন্ত ফসিল? তাহলে কি হবে? এই যে গিঙ্গো বিলোভা। গিঙ্গো বিলোভা, এটা মনে রাখবা, এটা পরীক্ষায় আসে যে কোনটি জীবন্ত ফসল? গিঙ্গো বিলোভা। এরপরে দেখো, এই যে যে সাইকাস সাইকা এই যে যে তোমার গিঙ্গো বিলোভা, এটার কি? 2টি গ্রুপের শুক্রাণু ফ্লাজেলা যুক্ত, দরকার নাই। এটা পড়বা। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ কি? পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে সিকোয়া গিগান, সিকোয়া সেম্পার ভিরেন্স। সিকুয়া সেম্পার ভিরেন্স। এই কথাটা মাথায় রাখবা যে পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে সিকুয়া সিম্পার ভিরেন্স। ওকে। তারপর দেখো, পৃথিবীর ক্ষুদ্রতম নগ্নবীজী উদ্ভিদ কি? জামিয়া নামক সাইকাড। জামিয়া নামক সাইকাড। এবং পৃথিবীর
বিশ্বের সবচেয়ে প্রাচীন বৃক্ষ কি? বিশ্বের সব থেকে প্রাচীন বৃক্ষ হচ্ছে এই যে বিশল কোন পাইন। বিশল কোন পাইন এটা হচ্ছে প্রাচীন বৃক্ষ। এখান থেকে আপাতত এটাই শেষ, এই পর্যন্ত শেষ। এরপর মনে রাখবা যে সেটা হচ্ছে এই যে ইফেড্রা। ইফেড্রা কি? ইফেড্রা উদ্ভিদে দিনশেক দেখা যায়। ইফেড্রা উদ্ভিদে কি দেখা যায়? দিনশেক দেখা যায়। এটা পড়বা। আর হচ্ছে আরেকটা জিনিস পড়বা, সেটা হচ্ছে কি লিপ স্কার। লিপ স্কার এটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের একটা ভিন্নধর্মী বৈশিষ্ট্য। লিপ স্কার কি? নগ্নবীজী উদ্ভিদের ভিন্নধর্মী বৈশিষ্ট্য। ওকে, এরপরে দেখো। দরকার নেই এগুলা। এরপর হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য পড়বা। এখান থেকে প্রশ্ন আসে। ওকে, এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে কি নগ্নবীজী উদ্ভিদের স্পোরোফাইট কিরকম হয়? স্পোরোফাইট হয় অসম রেণুপশু। এই কথাটা মাথায় রাখবা। নগ্নবীজী উদ্ভিদের স্পোরোফাইট হয় অসম রেণুপশু, অর্থাৎ এটার কি হয়? মাইক্রোস্পোর এবং মেগাস্পোর তৈরি হয়। মাইক্রোস্পোর হচ্ছে পুরুষের থাকে এবং মেগাস্পোর হচ্ছে স্ত্রীর থাকে। এদের স্পোরোফাইটটা কি? অসম রেণুপশু, এই কথাটা মাথায় রাখবা। এরা কি করে? এদের রেণুপত্র কি করে? স্ট্রোবিলাস বা কোন তৈরি করে। স্ট্রোবিলাস বা কোন তৈরি করে। এদের কি থাকে না? এদের কোনো গর্ভাশয় থাকে না। গর্ভাশয় থাকে না। গর্ভাশয় থাকে না বলে কি হয়? এদের কোনো কি থাকে না? গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড কিছুই থাকে না। এদের গর্ভাশয় থাকে না, গর্ভদণ্ড গর্ভমুণ্ড নেই। এবং এরা কি করে? এরা হচ্ছে পরাগায়নকালে এদের যে পরাগরেণুটা আছে, পরাগরেণুটা সরাসরি কিসে পরিণত হয়? ডিম্বুক রন্ধ্রে। পরাগরেণু কিসে পরিণত হয়? ডিম্বুক রন্ধ্রে। এদের গর্ভাশয় নেই বলে এদের কি হয়? গর্ভাশয় নেই বলে এদের কোনো কি হয় না? ফল সৃষ্টি হয় না। ফল সৃষ্টি হয় না। ফল সৃষ্টি হয় না বলে এদের বীজ কি নগ্ন অবস্থায় থাকে। বীজ নগ্ন অবস্থায় থাকে। নগ্নবীজ উদ্ভিদের দিনিষেক হয় না। দিনিষেক ঘটে না। ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে ইফেড্রা। এটা পরীক্ষায় আসে। ব্যতিক্রম হচ্ছে ইফেড্রা। এই ইফেড্রা কিন্তু নগ্নবীজ উদ্ভিদ, কিন্তু নগ্নবীজ উদ্ভিদ হওয়া সত্ত্বেও এর হচ্ছে দিনিষেক ঘটে। একমাত্র ব্যতিক্রম এইটা। এবং নগ্নবীজ উদ্ভিদের কি? নগ্নবীজ উদ্ভিদ হচ্ছে হ্যাপ্লয়েড। নগ্নবীজি উদ্ভিদ হচ্ছে কি? হ্যাপ্লয়েড। দেখো এটা পরীক্ষায় আসে, অনেকবার পরীক্ষায় আসে। এবং এইখানে কি থাকে না? এইখানে হচ্ছে কোনো ভেসেল কোষ থাকে না। ভেসেল কোষ থাকে না নগ্নবীজ উদ্ভিদে। ভেসেল কোষ থাকে না। এবং কি থাকে না? ফ্লোয়েম টিস্যুতে কি থাকে না? সঙ্গী কোষ থাকে না। অর্থাৎ জাইলেম টিস্যুতে ভেসেল কোষ থাকে না এবং ফ্লোয়েম টিস্যুতে কি থাকে না? ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। মাথায় রাখবা। এবং এদেরকে কি? অসম আকৃতির কি বিদ্যমান? জনক্রম অসম আকৃতির জনক্রম বিদ্যমান। এদের কি হয়? আর্কিগোনিয়া সৃষ্টি হয়। যেসব লাইনগুলো দাগাই দিচ্ছি খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হয়, এই জন্য হচ্ছে প্রত্যেকটা লাইন আমি দাগাই দিছি। যেগুলো দাগাই দিছি প্রশ্ন এগুলো থেকে আসবে। সাধারণত কি কি সৃষ্টি হয় না? আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। আর লিফ স্কার কি? লিফ স্কিনে স্কার হচ্ছে কি নগ্নবীজ উদ্ভিদের হচ্ছে ভিন্নধর্মী একটা বৈশিষ্ট্য। ওকে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে গেল নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য। এরপর দেখো সাইকাস। সাইকাস উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য। সাইকাস কি? সাইকাস হচ্ছে একটা স্পোরোফাইট। সাইকাস কি? স্পোরোফাইট, অর্থাৎ দেহটা মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত থাকে। এবং সাইকাস কি? সাইকাস হচ্ছে পাম জাতীয়। সাইকাস কি? পাম জাতীয়। সাইকাসের পাতা পক্ষল যৌগিক। এটা পরীক্ষা আসে। সাইকাসের পাতা কি? পক্ষল যৌগিক। এবং সাইকাসের কচি পাতায় কি দেখা যায়? কচি পাতা ভার্নেশন সারসিনেট দেখা যায়। ভার্নেশন সারসিনেট। এবং পাতায় কি হয়? ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান থাকে। পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান থাকে। এগুলো হচ্ছে সরাসরি প্রশ্ন দেয় না। প্রশ্ন দেয় এইভাবে যে কোনটি সাইকাসের ক্ষেত্রে সঠিক নয়। কোনটি সাইকাসের ক্ষেত্রে সঠিক নয়, তখন হচ্ছে এই যে এই লাইনগুলো দিয়ে দেয়। তখন হচ্ছে তুমি যদি, তোমার যদি পড়া না থাকে তাহলে তুমি পারবা না। এবং সাইকাসে কি হয়? কোরালয়েড মূল। কোরালয়েড মূল এটা পরীক্ষা আসে যে কোরালয়েড মূল কোথায় পাওয়া যায়? সাইকাসে পাওয়া যায় কোরালয়েড মূল। আর এদের কি থাকে না? গর্ভাশয় গর্ভাশয় থাকে না বলে ফল সৃষ্টি হয় না। ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে। এরা কি করে? এই যে পুং রেণুপত্রগুলো কি হয়? একত্রিত হয়ে স্ট্রোবিলাস গঠন করে। স্ট্রোবিলাস। স্ট্রোবিলাস গঠন করে। এদের হচ্ছে পুং রেণুপত্র স্ট্রোবিলাস গঠন করে, কিন্তু দেখো স্ত্রী রেণুপত্র স্ট্রোবিলাস গঠন করে না। এই কথা মাথায় রাখবা। এরপরে এদের যৌন জনন হচ্ছে কি? হেটারোস্পোরিক।
হেটারো স্পোরিক। এবং এই সাইকাস কি করে? সাইকাস হচ্ছে বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটায়, বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটায়। এবং সাইকাসের শুক্রাণু কি হয়? উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ, উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ। এবং শুক্রাণুটা দেখতে হচ্ছে লাটিমের মতো, দেখতে লাটিমের মতো, এবং বহু ফ্লাজেলা যুক্ত। এই একটা লাইন থেকে তিনটা, তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্টই পরীক্ষায় অনেকবার আসছে। এই তিনটা পয়েন্টই, সাইকাসের শুক্রাণু সর্ববৃহৎ, সাইকাসের শুক্রাণু বহু ফ্লাজেলা বিশিষ্ট, সাইকাসের শুক্রাণু দেখতে লাটিমের মতো। ওকে, তারপরে দেখো, এগুলো দরকার নাই, শুধুমাত্র এখান থেকে এটা বলবা যে সাইকাস পেকটিনেটা কোথায় পাওয়া যায়। সাইকাস পেকটিনেটা, এটা হচ্ছে চট্টগ্রামে। সাইকাস পেকটিনেটা কোথায় পাওয়া যায়? চট্টগ্রামে। ওকে, সাইকাসের গঠন। সাইকাস একটি স্পোরোফাইট, আমরা এর আগে পড়ছি, এখান থেকে পড়ার কোনো দরকার নেই। এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে সাইকাসে কয় ধরনের পাতা পাওয়া যায়। সাইকাসে হচ্ছে দুই ধরনের পাতা পাওয়া যায়। একটা কি সবুজ বর্ণের ওই যে বৃহদাকার পল্লব পত্র, আর হচ্ছে কি বাদামি বর্ণের ক্ষুদ্র স্বল্পপত্র। এই দুইটা, এই দুইটা পাওয়া যায়। আর সাইকাসের পাতা কিরকম হয়? পক্ষল যৌগিক হয়, যেটা আমরা বৈশিষ্ট্যে পড়ছি, তাই এখান থেকে না পড়লেও হবে। এরপরে দেখো, সাইকাসকে কেন পাম ফার্ম বলা হয়? কেন সাইকাসকে পাম ফার্ন কেন বলা হয়? কারণ হচ্ছে কি পাম উদ্ভিদ এবং ফার্নের পাতার সাথে সাইকাসের পাতা কিছুটা মিল সম্পন্ন বলে একে কি বলা হয়? সাইকাসকে বলা হয় পাম ফার্ন, অর্থাৎ পামও বলা হয় ফার্নও বলা হয়। ওকে, তারপরে দেখো, প্রাথমিক পর্যায়ে মূল। প্রাথমিক পর্যায়ে সাইকাসের কোন মূল থাকে? সাইকাসের হচ্ছে প্রধান মূল থাকে প্রাথমিক পর্যায়ে। কিন্তু এটা এরপরে কি হয়? অস্থানিক মূল সৃষ্টি হয়। অস্থানিক মূল কোথায় সৃষ্টি হয়? সাইকাসে। এবং এই মূলের মধ্যে, সাইকাসের মূলে ব্যাকটেরিয়া আক্রমণ করে। ব্যাকটেরিয়া, কোন কোন ব্যাকটেরিয়া? এটা পরীক্ষায় আসে। নষ্ট ক্যানাবাইনা, এটা এটা পরীক্ষায় আসে, মনে রাখবা। এরা কি করে? সাইকাসের মূলে আর এরা আক্রমণ করে। এই এই ব্যাকটেরিয়াগুলো সাইকাসের মূলে আক্রমণ করার কারণেই এই সাইকাসের মূলটা হয় কোরালয়েড মূল, অর্থাৎ আকৃতি বিকৃত হয়ে যায়। সাইকাসের যে মূল, মূলের আকৃতি বিকৃতি হয়ে এই কোরালয়েড মূলে পরিণত হয়। কোরালয়েড মূল বা রুট টিউবারকলস মূল। ওকে, দেখো সাইকাসের পাতা কি? সাইকাসের পাতা হচ্ছে পক্ষল যৌগিক, পক্ষল যৌগিক। ওকে, এগুলো দরকার নেই। এরপর কি জীবন্ত জীবাশ্ম? সাইকাস একটি জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল, এটা পরীক্ষায় আসে, অনেকবার পরীক্ষায় আসে। সাইকাস একটি জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। সাইকাস কি? সাইকাস হচ্ছে সাইকাডালিস বর্গের অন্তর্গত, সাইকাডালিস বর্গের অন্তর্গত। এবং সাইকাস কোন যুগে সৃষ্টি হয়? মেসোজোয়িক যুগে। সাইকাস হচ্ছে মেসোজোয়িক যুগে সৃষ্টি হয় বা বিস্তৃত ছিল। সাইকাসকে কেন ফার্নের সাথে সাদৃশ্য করা হয়? কারণ কি? সাইকাসের পাতা যৌগিক। সাইকাসের ও ফার্ন উভয়ই কি? উভয়ই হচ্ছে স্পোরোফাইট। এবং পাতা কি? পাতা হচ্ছে পক্ষল যৌগিক। এবং উভয়ের কচি পাতা কি থাকে? কুণ্ডলিত অবস্থায় থাকে। এবং শুক্রাণু, সাইকাসের শুক্রাণু ফ্লাজেলা যুক্ত, বহু ফ্লাজেলা যুক্ত। এবং উভয়ের জীবনচক্রে কি হয়? অসম আকৃতির জনক্রম থাকে। এই জন্যই হচ্ছে সাইকাসকে ফার্নের সাথে তুলনা করা হয়। সাইকাসে বংশবৃদ্ধি দুই ভাবে হয়, একটা হচ্ছে অযৌন আর একটা কি যৌন। অযৌন জনন কখন হয়? এই যে মার্চ এপ্রিল মাসে সাইকাসের অযৌন জনন হয়, মার্চ এপ্রিল মাসে। শেষ। এরপরে দেখো, 2 থেকে 5টি স্পোরঞ্জিয়া একত্রে অবস্থান করে, একে কি বলা হয়? সোরাস। অর্থাৎ মনে রাখবা, 2 থেকে 5টা স্পোরঞ্জিয়া যখন একত্রিত হয় সেটাকেই বলা হয়েছে কি? সোরাস। সেটাকে কি বলা হয়? সোরাস। এবং স্পোরেঞ্জিয়ামের ভিতর কি কি সৃষ্টি হয়? স্পোর মাতৃকোষ সৃষ্টি হয়। স্পোরেঞ্জিয়ামের ভিতর স্পোর মাতৃকোষ সৃষ্টি হয়। এবং এখান থেকে যেটা মনে রাখবা, সাইকাসের মাথায়, সাইকাস উদ্ভিদের মাথায় স্ত্রী রেণুপত্র তৈরি হয়, স্ত্রী রেণুপত্র। অর্থাৎ স্ত্রী সাইকাসের মাথায় কি তৈরি হয়? স্ত্রী রেণুপত্র তৈরি হয়। এবং এখানে কোনো কি ঘটে না, এখানে কোনো স্টোবিলাস গঠন হয় না। এগুলো দরকার নাই। এই যে এইটা মনে রাখবা যে আর্কিগোনিয়াম,
আর্কিগোনিয়াম সৃষ্টি সাইকাসের একটি কি আদি বৈশিষ্ট্য। আর্কিগোনিয়াম সৃষ্টি সাইকাসের একটি আদি বৈশিষ্ট্য। এবং এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে কি সাইকাসের শুক্রাণু লাটিমের মতো বহু ফ্লাজেলা বিশিষ্ট উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ, যেগুলো আমরা বৈশিষ্ট্যের মধ্যে পড়ছি। তারপরও আবার আমি দেখাই দিচ্ছি। এই যে পুং স্পোরোফিল স্ত্রী স্পোরোফিলের মধ্যে পার্থক্য একবার করে দেখে নিও। সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব এখান থেকে প্রশ্ন আসে। সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব কি 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 আসছে মনে রাখবা। সাইকাসকে কি করা হয়, শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে কোথায় লাগানো হয়, বাগানে লাগানো হয়। শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে বাগানেও লাগানো হয়। এবং সাইকাস কি করা হয়, ঘর সাজানোর কাজেও ব্যবহার করা যায়। তারপরে বিভিন্ন অনুষ্ঠানে গেট সাজানোর কাজেও ব্যবহার করা যায়। সাইকাসের পাতা দিয়ে কি তৈরি করা হয়, সাইকাসের পাতা দিয়ে মাদুর তৈরি করা হয়। মাদুর মাদুর তৈরি করা হয় সাইকাসের পাতা দিয়ে। এখান থেকে যেটা সব থেকে বেশি আসে যেগুলো, সেগুলো হচ্ছে কি দেখো। এই যে সাইকাস, সাইকাস কিরকিনালিস এর স্ফীতকন্দ ও বীজ হতে কি তৈরি করা হয়, এবারোট বা বার্লি প্রস্তুত করা হয়। তাহলে এবারোট বা বার্লি প্রস্তুত করা হয় কোথা থেকে, প্রশ্ন এরকম আসে যে এবারোট বা বার্লি প্রস্তুত করা হয় কোথা থেকে। তখন হবে কি সাইকাস কিরকিনালিস। এবং সাইকাস রিভোলোটার বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। সাইকা সাইকাস রিভোলোটার বীজ খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। তারপরে কি সাইকাস পেকটিনা, এটা উদ্ভিদের কচি পাতা সবজি হিসেবে ব্যবহৃত হয়। তাহলে কচি পাতা সবজি হিসেবে ব্যবহৃত হয় কোন কোন ধরনের সাইকাসে, সাইকাস পেকটিনাতে। এই এই তিনটা জিনিস মাথায় রাখবা, এই তিনটা জিনিস থেকে প্রশ্ন আসে। তারপরে দেখো সাইকাস কিরকিনালিস প্রজাতি কচি পাতা পাকস্থলী পীড়া ও চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। খুবই ইম্পর্টেন্ট খুব। সাইকাসের স্ত্রী রেণুপত্র, সাইকাসের স্ত্রী রেণুপত্র দেখতে কিসের মতো, অনেকটা ফনা তোলা সাপের মতো, ফনা তোলা সাপের মাথার মতো। সাপের মাথার মতো শহরের রাস্তায় কি করা হয়, সর্পমণি নামে বিক্রি করা হয়। তাহলে সর্পমণির নামে বিক্রি করা হয় কোনটিকে, সাইকাসের স্ত্রী রেণুপত্রকে সর্পমণি হিসেবে সর্বমণি হিসেবে বিক্রি করা হয়, রাস্তায় বিক্রি করা হয়। শেষ। এরপর দেখো আবৃতবীজী উদ্ভিদ। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকার আবৃতবীজী উদ্ভিদ কোনটি, ওলফিয়া মনে রাখবা। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকার আবৃতবীজী উদ্ভিদ কোনটা, ওলফিয়া। এই যে প্রথমটা মনে রাখলে হবে, ওলফিয়া। এটা কত, 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার। আর বাংলাদেশে ওলফিয়া দুইটা প্রজাতি পাওয়া যায়। বাংলাদেশে ওলফিয়ার কয়টা প্রজাতি, দুইটা প্রজাতি পাওয়া যায়। বাংলাদেশের ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ কোনটি, ওলফিয়া, ওলফিয়া আর হিজা, ওলফিয়া আর হিজা। এটা বাংলাদেশের ক্ষেত্রে মনে রাখবা, পরীক্ষায় আসে এগুলা। তারপরে কি, পরীক্ষায় কিন্তু এগুলো আসে। ওকে। বাংলাদেশের উচ্চ বৃক্ষ, এই তিনটার নাম মনে রাখবা। বাংলাদেশের উচ্চ বৃক্ষ কোনগুলো, একটা হচ্ছে বৈলাম, বৈজ্ঞানিক নাম দরকার নাই। এই যে গর্জন, তেলসুর, বৈলাম, গর্জন, তেলসুর। আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য থেকে কি কি পড়বা, এখান থেকে পড়বা হচ্ছে স্পোরোফাইট, উদ্ভিদটা স্পোরোফাইট। এবং এখানে কি থাকে, গর্ভকিশোর, গর্ভাশয়, গর্ভধারণ, গর্ভবন্ধ থাকে। এবং এক এক নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট পড়বা। তারপরে হচ্ছে ফল। ডিম্বক কিসে পরিণত হয়, বীজে পরিণত হয়। তাই বীজ কি ফলের ভিতরেই থাকে, বীজ কি ফলের ভেতরেই থাকে। এবং শুক্রাণু কি হয়, ফ্লাজেলা বিহীন। এই কথাটা মাথায় রাখবা, খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। শুক্রাণু কি, ফ্লাজেলা বিহীন। এদের কি ঘটে, ডিনিষেক ঘটে, এটাও পরীক্ষায় আসে। ডিনিষেক ঘটে, এদের কি কি সৃষ্টি হয় না, আর্কিগোনিয়া সৃষ্টি হয় না, আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। তারপরে কি, এদের কি থাকে, এদের হচ্ছে আর্কিগোনিয়া মানব বস্তুর সুস্পষ্ট জনক বিদ্যমান, এইগুলোই এইগুলোই পড়বা। ওকে। পৃথিবীতে এ পর্যন্ত আবৃতবীজী উদ্ভিদের সংখ্যা কত, আবৃতবীজী উদ্ভিদ প্রজাতির সংখ্যা সব থেকে বেশি। তারপরে এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে এই যে নগ্নবীজী আর আবৃতবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য দিয়ে দিছে, এটা একবার করে পড়ে নেবা। আবৃতবীজী উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্বের মধ্যে থেকে যেটা পড়বা সেটা হচ্ছে, এটা দরকার নেই, গুরুত্ব থেকে আসবে না। এরপরে দেখো প্রধান মূল, প্রধান মূল কার, প্রধান মূল হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটা, প্রধান মূল। দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে কি, প্রধান মূল, প্রধান মূল। এই যে তোমরা এই যে এখানে এখানে যে দাঁড়ানো লাইনগুলো আছে এগুলো চাইলে পড়তে পারো, একবার করে একটু দেখে নিও, ইম্পর্টেন্ট না।
যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য কি, প্রধান মূল, ওকে। তারপর হচ্ছে রূপান্তরিত, রূপান্তরিত প্রধান মূল কোনগুলো? রূপান্তরিত প্রধান মূল হচ্ছে এই যে এই উদাহরণগুলো: মূলা, গাজর, বিট, খুবই ইম্পর্টেন্ট, পড়বা। শেষ। তারপর হচ্ছে অস্থানিক মূল কাদের? এই যে কেয়া, বট, অশ্বত্থ, অস্থানিক মূল, কেয়া, বট, অশ্বত্থ, অস্থানিক মূল। এরপরে কি? গুচ্ছমূল। এই যে গুচ্ছমূল হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, গুচ্ছমূল একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। দেখো পড়া কতগুলো সহজ করে দিচ্ছি। এরপর যদি না পারো তাহলে দুঃখজনক। হ্যাঁ, এরপর হচ্ছে পরাশ্রয়ী মূল। পরাশ্রয়ী মূল কোনগুলো? এই যে অর্কিডের মূল, অর্কিডের মূল হচ্ছে পরাশ্রয়ী মূল। যে লাইনগুলো লাগাই দেবো সেগুলোই পড়বা, এর বাইরে কোনো কিছু দরকার নাই। এরপর দেখো রাইজোম। প্রথম কথা এটা বলবা, রাইজোম হলো ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। শেষ। এরপরে রাইজোম কারা? রাইজোম হচ্ছে আদা, হলুদ, এগুলো হচ্ছে কি রাইজোম। তারপরে কি টিউবার কারা? টিউবার হচ্ছে আলো। টিউবার কারা? টিউবার হচ্ছে আলো। এরপর বাল্ব। এই যে ভূ নিম্নস্থ অতি সংক্ষিপ্ত রূপান্তরিত কাণ্ড হলো বাল্ব, যেমন কি পেঁয়াজ। পেঁয়াজ রসুন হচ্ছে বাল্ব, পেঁয়াজ রসুন হচ্ছে বাল্ব। তারপরে কি রানা? রানার কারা? রানার হচ্ছে থানকুনি। উদাহরণ পড়বা। শেষ। দেখো, বোটা না থাকলে সেই পাতাকে কি বলে? বোটা না থাকলে সেই পাতাকে বলা হয় বৃন্তহীন পাতা বা সেসাইল। বৃন্তহীন পাতা বা সেসাইল। এখান থেকে আর যেটা পড়বা সেটা হচ্ছে কি উদ্ভিদের পাতা সরল পত্রের উদাহরণ। সরল পত্রের উদাহরণ কোনগুলো? বা সরল পাতার উদাহরণ কোনগুলো? এই যে জবা, আম, জাম, কাঁঠাল, এগুলো হচ্ছে, এগুলোর পাতা হচ্ছে কি সরল পাতা। এরপরে কি দেখো, যৌগিক পাতা কোনগুলো? যৌগিক পাতা হচ্ছে গোলাপ, নিম, লজ্জাবতী, সজিনা, কামিনী হচ্ছে যৌগিক পাতা। এই যে প্রচুর পক্ষল যৌগিক, পরীক্ষায় আসছিল অনেকবার। কি? বাদল লাঠি। বাদল লাঠি হচ্ছে কি অচূর পক্ষল যৌগিক পাতা, শুধুমাত্র উদাহরণ পড়বা। এরপর হচ্ছে কি সচর পক্ষল যৌগিক পাতা কোনগুলা? গোলাপ। গোলাপের পাতা হচ্ছে সচর পক্ষল যৌগিক। তারপরে কি দ্বিপক্ষল যৌগিক কারা? কৃষ্ণচূড়া। দ্বিপক্ষল হচ্ছে কৃষ্ণচূড়া। এবং ত্রিপক্ষল কারা? সজিনার পাতা, ত্রিপক্ষল। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ হচ্ছে পড়া অনেক। আর এইগুলা দেখো অনেক পড়া সহজ করেছি, তুমি যখন পড়বা তুমি নিজেই বুঝতে পারবা যে কত তাড়াতাড়ি শেষ করে দিছি। এত কোনো কিছু দরকার নেই, মনে রাখবা। তারপরে দেখো শিরাবিন্যাস। শিরাবিন্যাস প্রথমে যেটা মনে রাখতে হবে, শিরাবিন্যাস কি? যে নির্দিষ্ট রীতিতে শিরা অপশিরাগুলো পত্র ফলকে বিন্যস্ত থাকে তাকে কি বলে? শিরাবিন্যাস বলে। শেষ। এই যে জালিকাকার শিরাবিন্যাস। জালিকাকার শিরাবিন্যাস কার বৈশিষ্ট্য? দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস। প্যারালাল মানে সমান্তরাল। সমান্তরাল শিরাবিন্যাস হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। শেষ। আর দরকার নাই। এরপর হচ্ছে কি পুষ্প মঞ্জুরি। পুষ্পমঞ্জুরি কয় প্রকার? দুই ধরনের, একটা হচ্ছে কি রেসিমোস আর একটা কি সাইমোস। রেসিমোস আর একটা কি সাইমোস। এখন রেসিমোস কোনটা? এই দেখো, রেসিমোস, এই যে রেসিমোস আর হচ্ছে সাইমোস। রেসিমোসকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন এই যে রেসিম, রেসিম কোনটা? সরিষা, রেসিম হচ্ছে সরিষা। স্পাইক কি? রজনীগন্ধা। স্পাইক হচ্ছে রজনীগন্ধা। স্পাইকলেট কি? দরকার নাই, সরিষা আর রজনীগন্ধা। তারপরে দেখো ক্যাপিসুলাম, দরকার নাই। হ্যাঁ দরকার আছে, ক্যাপিসুলামটা দরকার আছে। ক্যাপিসুলাম, কোনটি ক্যাপিসুলাম? ক্যাপিসুলাম হচ্ছে এই যে গাঁদা, সূর্যমুখী, এই দুইটা হচ্ছে কি ক্যাপিসুলাম। এরপর হচ্ছে সাইমোস বা নিয়ত। এটা আসে পরীক্ষায়, সাইমোস বা নিয়ত পুষ্পবিন্যাস উদাহরণকে জবা। মনে রাখবা, জবা। সাইমোস বা নিয়ত পুষ্পবিন্যাসের উদাহরণকে জবা। তারপর দেখো ক্যালিক্স বা বৃতি। এটা মনে রাখবা যে পুষ্প, যে অক্ষর উপর পুষ্পে চারটি স্তবক সজ্জিত থাকে তাকে কি বলা হয়? পুষ্পাক্ষ। চারটে স্তবক সজ্জিত থাকে সেটাই বলা হয় কি পুষ্পাক্ষ। একটা কি থাকে? বৃতি থাকে, বৃতি, দলমণ্ডল, আরো আছে। আপাতত এই দুইটা মনে রাখো, আমি তারপরে পরবর্তীতে যাচ্ছি। দেখো বৃতিকে কি বলা হয়?
বীথিকে বলা হয় হচ্ছে ক্যালিক্স। দেখো বীথির অপর নাম কি? ক্যালিক্স। মাথায় রাখবা এই কয়টা কথা। বীথির অপর নাম হচ্ছে হচ্ছে ক্যালিক্স। এবং দলমণ্ডলের অপর নাম হচ্ছে করলা। দলমণ্ডলের অপর নাম কি? করলা। এবং ফুলের বাইরের স্তবক কি বলা হয়? বীথি। ফুলের বাইরের স্তবক কোনটা? বাইরের স্তবক হচ্ছে বীথি। এবং এই বীথির প্রতিটি সদস্যকে, বীথিকে তো ক্যালিক্সও বলা হয় তাই না? এখানে যদি ক্যালিক্স না বলে বীথি বলি তা সেম কথা। ক্যালিক্সের প্রতিটি সদস্যকে কি বলে? সেপাল বলে। এই কথাটা মাথায় রাখবা। সেপাল বা বৃত্ত অংশ, আর কোনো কিছু দরকার নেই। এরপরে কি? দলমণ্ডল। এই দলমণ্ডলের প্রতিটি সদস্যকে বলা হয় কি? পেটাল বা পাপড়ি। পেটাল বা পাপড়ি, এই কথাটা মাথায় রাখবা। পেটাল বা পাপড়ি। ওকে। এরপর দেখো অ্যাস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। এখান থেকে প্রশ্ন আসে। এখান থেকে প্রশ্ন আসে। আমি এখানে দাঁড়িয়ে দিই। কি কি দেখো? ওপেন। ওপেন বা মুক্ত পুষ্পপত্র বিন্যাসের উদাহরণ কোনটা? গন্ধরাজ। ওপেন বা মুক্ত পুষ্পপত্র বিন্যাসের উদাহরণ কোনটা? গন্ধরাজ। ভালভেট বা প্রান্তস্পর্শী, দুইটাই মনে রাখবা। ভালভেট আর হচ্ছে কি প্রান্তস্পর্শী। ভালভেট বা প্রান্তস্পর্শী পুষ্পপত্র বা অ্যাস্টিভেশনের উদাহরণ কোনটা? জবা। জবা ফুলের বীথি। জবা ফুলের বীথি। আর কি? আকন্দ। আকন্দ, বাবলা, এগুলার হচ্ছে বৈজ্ঞানিক নাম, নাম সহ। আকন্দ হচ্ছে কি? এই যে ক্যালোট্রপিস। ক্যালোট্রপিস, শুধুমাত্র প্রথমটা মনে রাখলেই হবে। আকন্দ হচ্ছে ক্যালোট্রপিস। আর বাবলা হচ্ছে একাকিয়া। 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 একাকিয়া শেষ। তারপর হচ্ছে কি টুইস্টেড বা পাকানো। টুইস্টেড হচ্ছে জবা, হিবিস্কাস রোজা সাইনেনসিস। বৈজ্ঞানিক নাম সহ হিবিস্কাস রোজা সাইনেনসিস। আর হচ্ছে কি করবি। করবি। এটা হচ্ছে কি জবা ফুলের দলমণ্ডল। জবা জবা ফুলের দলমণ্ডল। আর এটা কি করবি। করবি। করবি কি নেরিয়াম। নেরিয়াম। নেরিয়াম করবি মনে রাখবা। টুইস্টেড হচ্ছে জবা, করবি। আর ইমব্রিগেট। ইমব্রিগেট হচ্ছে এই যে কৃষ্ণচূড়া, কালকাসুন্ডা। কৃষ্ণচূড়া এবং কালকাসুন্ডা। আমি কিভাবে মনে রাখতাম? আমি মনে রাখতাম, এগুলো কিন্তু আসে। আর এখান থেকে এগুলো সব থেকে ইম্পর্টেন্ট বেশি। কৃষ্ণচূড়া, কালকাসুন্দা। কৃষ্ণচূড়া দেখো এই যে ডিলোনিক্স, এই কথাটা মাথায় রাখতাম। ডিলোনিক্স হচ্ছে কৃষ্ণচূড়া। আর কালকাসুন্দা কারা? এই যে কাশিয়া হচ্ছে কালকাসুন্দা। ওকে। তারপর হচ্ছে কুইন কানশিয়াল। কুইন কানশিয়াল হচ্ছে পেয়ারা সরিষা। এই যে পেয়ারা, এই যে সরিষা। কুইন কানশিয়াল পেয়ারা কি? পেয়ারার বৈজ্ঞানিক নাম মনে রাখতাম হচ্ছে পি সিডাম। পি সিডাম ডিয়াম, এভাবে মনে রাখতাম। পি সি ডিয়াম হচ্ছে পেয়ারা। আর সরিষাকে, সরিষা হচ্ছে ব্রাসিকা। ব্রাসিকা হচ্ছে সরিষা। তোমার পুরো পুরো নাম মুখস্থ রাখার দরকার নেই, শুধুমাত্র প্রথম ইংরেজি নামটা মনে রাখলেই হবে। এরপর দেখো ভেক্সিলারি কারা? ভেক্সিলারি হচ্ছে মটরশুঁটি, শিম। মটরশুঁটি কি কিভাবে মনে রাখতাম? এই যে পিসাম। এই পিসাম। দেখো পেয়ারা তো হচ্ছে পিসিডিয়াম। আর মটরশুঁটি তো হচ্ছে পিসাম। আর সিমে হচ্ছে লাভ লাভ। এই যে লাভ লাভ। আর বা কোনো কিছু মুখস্থ রাখার দরকার নেই, প্রথমটুকু মনে রাখলেই হবে। 3 নম্বর কি দেখো? অ্যান্ড্রিসিয়াম বা পুংস্তবক। পুংস্তবককে অ্যান্ড্রোসিয়াম বলা হয়, এই কথাটা মাথায় রাখবা। এবং পুংস্তবক কি? ফুলের তৃতীয় স্তবক। ফুলের তৃতীয় স্তবকের নাম কি? পুংস্তবক বা অ্যান্ড্রিসিয়াম, এই কথাটা মাথায় রাখবা। এবং পুংস্তবকের প্রতিটি সদস্যকে কি বলে? স্টামেন বলে। স্টামেন বা পুংকেশর বলে। স্টামেন বা পুংকেশর বলে। শেষ। এবং এই পুংকেশরে কি থাকে? পরাগধানী থাকে। পুংকেশরে পরাগধানী থাকে। পরাগধানীর অপর নাম অ্যান্থার। উফ, এগুলো দরকার নেই। এরপর হচ্ছে গাইনিসিয়াম। এটাকে বলা হয় হচ্ছে স্ত্রী স্তবক। ফুলের ভেতরের অর্থাৎ চতুর্থ স্তবকের নাম কি? চতুর্থ স্তবকের নাম হচ্ছে স্ত্রী স্তবক। অর্থাৎ ফুলের 4টা স্তবক, প্রথমটার নাম কি? প্রথমটা হচ্ছে বৃতি। তারপরে কি? দ্বিতীয়টা হচ্ছে দলমণ্ডল। তৃতীয়টা কি? তৃতীয়টা হচ্ছে পুংস্তবক। চতুর্থ, চতুর্থ হচ্ছে কি? স্ত্রী স্তবক বা গাইনিসিয়াম। এটা হচ্ছে চতুর্থ স্তবক। এবং এই স্ত্রী স্তবকের প্রতিটি সদস্যকে কি বলা হয়? কার্পেল বলে। কার্পেল। দাগাই দিচ্ছি, লাইনগুলো পড়ো। এরপরে এই লাইনটা পড়বা যে পুষ্পগুটের প্রতিটি সদস্যকে কি বলে? টেপাল বলে। পুষ্পগুটের প্রতিটি সদস্যকে কি বলে? টেপাল বলে। টেপাল। ওকে। এরপর এখান থেকে যেটা পড়বা বেসিক, এটা আমরা পড়বো, তারপরে এখানে একটু পড়ে নিই। দেখো যদি গর্ভাশয়, গর্ভাশয় যদি অন্য সব স্তবকের উপরে থাকে তাহলে তাকে বলা হয় অধিগর্ভ গর্ভাশয়। অধিগর্ভ গর্ভাশয়। এবং গর্ভাশয় যদি অন্য সব স্তবকের নিচে থাকে তাহলে তাকে বলা হয় অধগর্ভ গর্ভাশয়। অধিগর্ভ, অধগর্ভ মনে রাখবা।
এখান থেকে এই পুষ্প থেকে প্রশ্ন আসে, কি আসে, যেমন পরীক্ষায় আসে কোনটা উভয়লিঙ্গ পুষ্প। উভয়লিঙ্গ পুষ্পকে জবা, উভয়লিঙ্গ পুষ্প জবা। একলিঙ্গ পুষ্প লাউ। তারপরে কি আহ, পুং পুষ্প কি, লাউয়ের পুং পুষ্পের দরকার নাই, পুং পুষ্প দরকার নাই। পূর্বা হচ্ছে কি উভয়লিঙ্গ পুষ্প, এক লিঙ্গ পুষ্প। আর কি পূর্বা ভাই? আর পূর্বা হচ্ছে সম্পূর্ণ পুষ্প। সম্পূর্ণ পুষ্পকে জবা, অসম্পূর্ণ পুষ্পকে কুমড়া। অসম্পূর্ণ পুষ্প, শুধুমাত্র উদাহরণগুলো পড়বো। অসম্পূর্ণ পুষ্প হচ্ছে কুমড়া। তারপর সমাঙ্গ পুষ্পকে জবা। তারপরে হচ্ছে অসমাঙ্গ পুষ্পকে মটরশুঁটি। বহুপ্রতিসম পুষ্প হচ্ছে সরিষা, জবা। এখান থেকে প্রশ্ন আসে, এক প্রতিসম পুষ্প হচ্ছে শিম অপরাজিতা। অপ্রতিসম হচ্ছে কলাবতী। খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, শেষ। দেখো এরপর হচ্ছে কি গর্ভপাত, এটার অপর নাম কি? গর্ভপাত বা হাইপোগোনাস, অবশ্যই মনে রাখবা এটার অপর নাম। এখান থেকে হ্যাঁ, এখান থেকে শুরু। হাইপোগোনাস, অর্থাৎ এখানে কি, এই হাইপোগোনাস বা গর্ভপাত, এদেরকে কি বলা হয়? অধিগর্ভ গর্ভাশয়। কেন? কারণ হচ্ছে গর্ভাশয় যদি অধিগর্ভ গর্ভাশয়ের উদাহরণ করে নিতে, এই যে এটার অপর নাম হচ্ছে অধিগর্ভ গর্ভাশয় বা হাইপোগোনাস বা গর্ভপাত পুষ্প। তিনটা নামই মুখস্থ রাখবা এবং উদাহরণটা মনে রাখবা, যে কোনটা হাইপোগোনাস পুষ্প, কোনটা গর্ভকটি বা পেরিগাইনাস। গর্ভকটি বা পেরিগাইনাস এটাকে বলা হয় অর্ধ অধিগর্ভ গর্ভাশয়, এবং এর উদাহরণ কি? সিম এবং গোলাপ ফুল, সিম এবং গোলাপ ফুল। এরপর দেখো গর্ভশীর্ষ, এটাকে বলা হয় হচ্ছে এপিগাইনাস। গর্ভশীর্ষ হচ্ছে এপিগাইনাস, এপিগাইনাস। এবং এটাকে বলা হয় কি? অধগর্ভ গর্ভাশয়, অধগর্ভ গর্ভাশয়। এটা কি? এই যে কুমড়া পেয়ারা, অধগর্ভ গর্ভাশয় বা এপিগাইনাস, মনে রাখবা। তারপর দেখো প্লাসেন্টেশন, এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে এই যে অমরাবিন্যাস। অমরাবিন্যাসের সংজ্ঞা: গর্ভাশয়ের ভেতরে, গর্ভাশয়ের ভেতরে যে টিস্যু থেকে ওভিউল বা ডিম্বক সৃষ্টি হয়। ওভিউল বা ডিম্বক সৃষ্টি হয়, অর্থাৎ গর্ভাশয়ের ভেতরে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় তাকে বলা হয় অমরা। এবং এই অমরাগুলো যে পদ্ধতিতে বিন্যস্ত থাকে তাকে বলা হয় কি? অমরাবিন্যাস বা প্লাসেন্টেশন। এখন এই অমরাবিন্যাস বিভিন্ন প্রকার হয়। এইগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো মার্জিনাল বা এক প্রান্তীয় অমরবিন্যাস কোনটি? এই যে সিম, মটরশুঁটি, তোমার হচ্ছে বৈজ্ঞানিক নাম সহ। অক্সাইল বা অক্ষীয়কারা জবা, ঢেঁড়স। তারপরে কি ফ্রি সেন্ট্রালকে তুত নুনিয়া শাক, বৈজ্ঞানিক নাম সহ। প্যারাইটাল, সুপারফিশিয়াল, বৈজ্ঞানিক নাম সহ। এগুলো পরীক্ষায় আসে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। অ্যাপিকাল, শেষ। ফল, ফল থেকে কি পড়বা? প্রকৃত ফল কোনটা? প্রকৃত ফল আম, জাম, লিচু হচ্ছে প্রকৃত ফল। অপ্রকৃত ফল কোনগুলো? দেখো কতবার পরীক্ষা আসে। আপেল, কাঁঠাল হচ্ছে অপ্রকৃত ফল। সরল ফলকে আম, ধান সরল ফল। গচ্ছিত ফল হচ্ছে আতা। অর্থাৎ এখান থেকে এইগুলো পড়বা, এগুলো এখান থেকেও প্রশ্ন আসে, পড়তে হবে ভাইয়া, না পড়লেও পাই নাই। ক্যাপসুল, ক্যাপসুল, লিগুম, এটা এখান থেকে যেটা পড়বা এগুলো তো উদাহরণ পড়বা শুধু, তাই না? কিন্তু এই যে লিগুম আর ক্যাপসুল, এই দুইটা থেকে কি পড়বা? উদাহরণ তো পড়বাই, সাথে এই যে এটাও পড়বা। ফল ওপর থেকে নিচে দুটি কপারতে বিদীর্ণ হয় তাকে কি বলে? লিগম। ফল ওপর থেকে নিচে বহু কপারে, এখানে বহু, এখানে দুটি, এই দুইটা মাথায় রাখবা। ক্যাপসুল। ওকে। তারপর হচ্ছে কি ক্যারিওপসিস। ক্যারিওপসিস ফল হয় সবসময় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা মাথায় রাখবে, এক প্রকোষ্ঠ বিশিষ্ট, অর্থাৎ একটি মাত্র বীজ থাকবে। যেমন কি ক্যারিওপসিস হয় হচ্ছে ধান, গম। সিলিকোয়া কার হয়? সরিষায় হয় সিলিকোয়া। বেরি কাদের হয়? কলা, টমেটোতে বেরি, বেরি হয়। সাইজোকার্প কোনটা? ধনে, গাজর। সরোসিস কোনটা? কাঁঠাল, আনারস, সরোসিস ফল। এগুলো দরকার নেই। এরপর কি হেসপেরিডিয়াম। হেসপেরিডিয়াম হচ্ছে কমলা, বাতাবি লেবু, কমলা বাতাবি লেবু, এগুলো পড়বা। এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে কি, এই যে এই সংকেতগুলো পড়বা, তোমাকে সংকেতগুলো পড়া ফরজ কাজ। এখানে এখান থেকে এসএসসি তো পুরো এই সংকেত থেকে প্রশ্ন আসছিল। তো সংকেতগুলো আশা করি জানো, না জানলে এখনই আজকেই হচ্ছে পড়ে নিও। মঞ্জুরিপত্র, মঞ্জুরিপত্রকে বলা হয় এমপি, সরি, ম মপি। উপমঞ্জুরিপত্রর চিহ্ন হচ্ছে এইটা। তারপর হচ্ছে উপবৃত্তি এইটা, বৃত্তি এইটা, দলমণ্ডল হচ্ছে এটা, পুংস্তবকের জন্য এইটা। এটা হচ্ছে পুষ্পবট। এই পরিসকর পু দ্বারা পুষ্পবট, আর পরিসকর পু নিঃস্বর দ্বারা পুংস্তবক। আর গ দ্বারা হইতেছে গর্ভাশয়। গ দ্বারা কি? গর্ভাশয়। গর্ভাশয় হচ্ছে স্ত্রীস্তবক। এবং এখান থেকে এই যে যে চিহ্নগুলা, এক প্রতিসমর চিহ্ন, বহু প্রতিসমর চিহ্ন, উভয়লিঙ্গ চিহ্ন, এই চিহ্নগুলো মনে রাখবা। এক প্রতিসমর চিহ্ন হচ্ছে একটা প্লাস থাকবে, বহু প্রতিসম একটা প্লাস থাকবে এবং চারদিকে একটা রাউন্ড থাকবে। তারপরে কি? পুং পুষ্প। পুং পুষ্প উদাহরণ কোনটি? এই যে এটা, এটা হচ্ছে পুং পুষ্প। এটা হচ্ছে স্ত্রী পুষ্প। আর এটা হচ্ছে কি? উভয়লিঙ্গ। এটা কি? এটা হচ্ছে
উভয় লিঙ্গ। আর এটা কি? বহু সংখ্যা বোঝায়, অসংজ্ঞায়িত। দেখো, তারপরে কি, এটা হচ্ছে অসম সংযোগ, সমসংযোগ। এই যে অধিগর্ভ বোঝায় হচ্ছে গড় নিচে একটা দাগ থাকবে, আর অধগর্ভ বোঝায় হচ্ছে উপরে দাগ থাকবে। শেষ, আর কোনো কিছু দরকার নেই। এরপর হচ্ছে জবা। জবা কি? জবা হচ্ছে মালবেশী গোত্রের উদাহরণ। এবং জবা ফুলটি কি হয় ভাই? জবা ফুলটি হচ্ছে বহু প্রতিসম এবং উভয়লিঙ্গ। বহু প্রতিসম এবং উভয়লিঙ্গ। দেখো, জবা ফুলের পুষ্প সংকেতটা অবশ্যই মাথায় রাখতে হবে। দেখো, জবা ফুলের পুষ্প সংকেত যে এটা মুখস্থ রাখবা, এটা মুখস্থ রাখবা। আমি যখন এসেছিলাম এটা মুখস্থ ছিল, একদম সহজ, পানির মতো। দুইবার লিখবা, মুখস্থ হয়ে যাবে। দেখো, এই চিহ্নটা কি বোঝাইছে? তুমি যদি আগের ওই চিহ্নগুলো জানো তাহলে পারবা। দেখো, বহু প্রতিসম, এটা কি? বহু প্রতিসম। বহু প্রতিসম এটা হচ্ছে উভয়লিঙ্গের চিহ্ন, উভয়লিঙ্গ। তারপর হচ্ছে উপবৃদ্ধি পাঁচটি, উপবৃদ্ধি পাঁচটি। দেখো, এখানে কোনো ব্যাকেট নাই, তার মানে কি? যুক্ত না মুক্ত? মুক্ত। তার মানে কি? মুক্ত। মানে উপবৃদ্ধি পাঁচটি, মুক্ত। এবং বৃত্তি, বৃত্তি এই যে ব্যাকেটে পাঁচ দেওয়া, তার মানে কি? বৃত্তি পাঁচটি এবং যুক্ত, কার সাথে যুক্ত? এবং এখানে দল, দলমণ্ডল, এটাকে বলে দলমণ্ডল। দলমণ্ডল পাঁচটি। তারপরে কি? এই যে পুংস্তবক অসংখ্য, পুংস্তবক অসংখ্য, এবং উপরে একটা দাগ দাও, মানে হচ্ছে কি? এই দলমণ্ডলটা পুংস্তবকের সাথে সাথে যুক্ত। এবং এটা কি? গর্ভাশয়। এই যে গর্ভাশয়, গর্ভাশয়টা কি, কোন ধরনের গর্ভাশয়? অধিগর্ভ গর্ভাশয় না অধগর্ভ গর্ভাশয়? দেখো তো, এই যে আমরা একটু আগে দেখলাম যে এটার নিচে দুই দাগ থাকে অধিগর্ভ গর্ভাশয়, উপরের দাগ থাকলে অধগর্ভ গর্ভাশয়। ওকে। আর এই যে এটা এটা ইংরেজিতে দিছে, এটা বাংলায় দিছে, একই কথা। শেষ। তারপরে হচ্ছে ধানের পুষ্প সংকেত। এই যে মঞ্জুরি পত্র, উপমঞ্জুরি পত্র এক প্রতিসম, উভয় লিঙ্গ, পুষ্পপদ দুইটি, পুংস্তবক 3+3, এবং গর্ভাশয় একটি। এবং গর্ভাশয়টা হচ্ছে কি? অধিগর্ভ গর্ভাশয়। এই যে ধানের পুষ্প সংকেত, এটা মুখস্থ রাখবা। এই দুইটা পুষ্প সংকেত মুখস্থ রাখা দরকার। এবং ধানটা হচ্ছে পয়সী গোত্র, আর জবা হচ্ছে কি? মালবেশী গোত্র। শেষ, আর কোনো কিছু দরকার নেই। এবং যে অক্ষ হতে পুষ্পের সৃষ্টি হয় তাকে বলা হয় মাতৃ অক্ষ। এই বেসিক একটা জিনিস মনে রাখবা, আর দরকার নেই। তারপরে দেখো, আমাদের সময় কি শেষ? আমাদের সময় শেষ, হয়তো এখনই কেটে যাবে আসলে। যাক, যে পর্যন্ত ক্লাসটা নিতে পারি। একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য দেখো, একটি মাত্র বীজ থাকবে, বীজে একটি মাত্র বীজ থাকবে। অস্থানিক মূলগুলো কি? গুচ্ছমূল থাকবে। গুচ্ছমূল, মূল হচ্ছে গুচ্ছমূল। পাতার শিরাবিন্যাস কি? সমান্তরাল। মনে রাখবা, পাতার শিরাবিন্যাস সমান্তরাল। এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। তারপরে কি?